ব্যাপারটা কম, তবে প্রোল্যাপস যে ডিস্ক হয় এটার ক্ষেত্রে অনেকগুলো বিষয়, একই পশ্চারে বেশিক্ষণ কাজ করা, ওবেসিটি, এই ধরনের বিষয় অন্তত প্রোল্যাপস ডিস্কের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে আর কি। আর আরেকটা হচ্ছে যে পশ্চার, মানে সঠিক পশ্চারে যদি কেউ দীর্ঘ সময় না কাটায়, পশ্চারে যদি তার কিছু ভুল থাকে, তাহলে পরে কিন্তু এই ধরনের প্রোল্যাপস ডিস্ক, স্লিপ ডিস্ক, এই ধরনের ব্যাপারগুলো দেখা যাচ্ছে বেশিরভাগ আর কি। এবং এছাড়াও আরো অনেকগুলো কারণ আছে বা অনেকগুলো সাবজেক্ট রয়েছে এই ব্যাক পেনের জন্য। তো মূলত দেখা যায় যে এই ধরনের এই যে 5-6 রকম আপনাদেরকে বললাম, যে এই ব্যাপারটাই সব থেকে বেশি দেখা দেয়। এবং এই ব্যাপারটা হলে পরে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমাদের দুই পায়ের দিকে একটা বিশেষ ধরনের বিভিন্ন রকম অনুভূতি দেখা দেয়। যেমন সাইটিক নার্ভ ঠিক আমাদের ঠিক ব্যাক সাইড দিয়েই তো নামছে। আর এই ব্যাপারগুলো দেখবেন যে সব থেকে বেশি লাম্বার স্পন্ডিলাইটিস কি আমরা রিপোর্টে দেখতে পাই। অ্যাকচুয়ালি আমি যা কিছু বললাম এটাকে যদি আপনি এক্সরে করেন এক কথায় লিখে দেবো ওরা যে লাম্বার স্পন্ডিলাইটিস, কিন্তু স্পন্ডিলাইটিসটা হচ্ছে একে যদি ক্লারিফিকেশন করি তাহলে দেখা যাবে এক একজনের এক একটা কারণ। যার অস্টিওফাইটিস হয়েছে তাকেও স্পন্ডিলাইটিস বলছে, আর যার হার্নিয়েশন হয়েছে তাকেও তাই বলছে, যার ডিস্ক বাল্ক হয়েছে তারও স্পন্ডিলাইটিস বলছে, আবার যার ইয়ে হয়েছে আপনার ওটাকে বলা হচ্ছে স্লিপ ডিস্ক হয়েছে, হ্যাঁ, তো তাকেও স্পন্ডিলাইটিস বলছে। এক কথায় এক্সরে রিপোর্ট যদি করি। কিন্তু যদি এটা প্রপারলি যদি আমি এটাকে এমআরআই করি, এমআরআই করলে কিন্তু একদম আপনাকে পার্টিকুলারলি দেখিয়ে দেবে যে কি সমস্যা বা কোথা থেকে কি হচ্ছে, যা কিছু, বা কোনো নার্ভ রুটে কোনো কম্প্রেশন আছে কিনা, বা কোনো আপনার লিগামেন্টাম ফ্লেমাম আছে কিনা, বা আপনাকে এমআরআই করলে এটা দেখাবে যে কত নম্বর চ্যানেলে বা কত নম্বর ভার্টিব্রাতে অস্টিওফাইটিস হয়েছে এবং কত ইঞ্চি আপনার বসে গেছে। এই যে ব্যাপারগুলো মানে একদম ডিটেলস যা কিছু, এই ব্যাপারটা কিন্তু এলএস স্পাইন যদি কেউ এমআরআই করে তাহলে ব্যাপারগুলো কিন্তু দেখা যায় আর কি। তো মূলত এই ধরনের পেশেন্টই আমরা দেখি ম্যাক্সিমাম, কিছু কেস থাকে খুব রেয়ার। তো এখন বিষয়টা হচ্ছে যে উপসর্গগুলো মূলত কি হয়, যত ব্যাক পেনের পেশেন্ট গুলো আসে প্রায় 80% ক্ষেত্রে দেখা যায় যে পায়ে কোনো না কোনো তার রিফ্লেকশন আসছে। কারো দেখা যাচ্ছে দুটো পায়ের শুধুমাত্র কোনো পেন নেই পায়ে, দেখা যাচ্ছে দুটো আঙুলে সেন্স নেই, লাস্ট দুটো আঙুলে লিটল ফিঙ্গারে। তো দেখা যাচ্ছে কারোর তিনটে আঙুলের সেন্স ঠিক আছে, হয়তো দুটো আঙুলে কোনো সেন্স নেই। কারোর দেখা যাচ্ছে পায়ের তলায় পায়ের পাতে একটা জ্বলন ভাব, বাকি কোনো ব্যথা নেই, কোথাও কোনো টান নেই। কারো দেখা যাচ্ছে যে পুরো পায়ের ব্যাক সাইডে মোটামুটি ধরুন মানে হাঁটতে গেলে টেনে ধরে, পিছন দিকে একটু হাঁটতে গেলে টেনে ধরছে। আবার কারো দেখা যাচ্ছে শুধুমাত্র কাপ মাসল ফুলে যাচ্ছে বা কাপ মাসল স্টিফ হয়ে যাচ্ছে। কারোর ক্ষেত্রে পুরো প্রচন্ড স্তব্ধ হয়ে যাচ্ছে, মানে স্টিফ হয়ে যাচ্ছে। তো বিভিন্ন রকম সিমটম দেখা দেয়, বিভিন্ন রকম, একরকম কিছু না। এইবার এই ধরনের সিমটম যখনই দেখবেন যে ম্যাক্সিমাম তার রিফ্লেকশন পায়, সে আঙুলে হোক, পায়ের পাতায় হোক, পায়ের তলায় হোক, বার্নিং সেন্সেশন হোক, বা আপনার পেন বা নামনেস, অনেক পেশেন্ট পাবেন যাদের কোনো সমস্যা নেই কিন্তু নামনেসটা রয়ে গেছে, অনুভূতি পাচ্ছে না, অসাড় ভাব রয়ে গেছে। তার দেখা যাচ্ছে পায়ের একটা মানে এই একটা পায়েরই দেখা যাচ্ছে ফ্রন্ট সাইডে ঠিক আছে, ব্যাক সাইডে সমস্যা, কারোর ব্যাক সাইডে ঠিক আছে তো ফ্রন্ট সাইডে সমস্যা। এই ব্যাপারগুলো কিন্তু দেখা দেয়, ম্যাক্সিমাম উপসর্গ এইগুলো আপনারা দেখতে পারবেন। আবার কারোর ক্ষেত্রে এরকমও দেখা যায়, এটা খেয়াল করবেন যে ঠিক মতো হয়তো পায়খানা প্রস্রাবের বেগ ধরে রাখতে পারে না, পায়খানার বেগও ধরে রাখতে পারে না, প্রস্রাবের বেগও ধরে রাখতে পারে না। এই জাতীয় সমস্যাগুলো দেখা দেবে। কেউ হয়তো মানে বেগ আসার সাথে সাথে হয়তো সেখানে তার হয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে সামান্যতম সে যে একটুখানি এগিয়ে গিয়ে বাথরুম করবে সেই ক্ষমতাটাও তার থাকে না। এবার বিষয়টা কি হয়, বিষয়টা হয়
দেখবেন আপনারা খেয়াল করে যে ম্যাক্সিমাম যত সার্ভাইকাল এবং লাম্বারে যত এই ধরনের কেসগুলো সার্জারি কেস দেখবেন, 80% দেখবেন যে সাকসেস হয় না। 80% লাম্বার এবং সার্ভাইকালের যে সার্জারিগুলো হয় তার 80% সাকসেসফুল হয় না। আমি ইন্ডিয়ার কথা বলছি, আমি জানি না বাংলাদেশে কি হয়। আমি ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে ঘুরে, বিভিন্ন রাজ্যে ক্যাম্প করে, যতগুলো রাজ্য আছে ম্যাক্সিমাম 2-4টে প্রতিটা রাজ্যে আমি গেছি। তো তাতে করে গিয়ে দেখেছি যে ইয়ং ছেলে, একদম কারোর 20 বছর, 22 বছর, 23 বছর, 25 বছর, 28 বছর, প্রচুর ইয়ং ছেলে দেখেছি। হয়তো এই জাতীয় প্রবলেম ছিল, ডাক্তারবাবুরা বলেছে সার্জারি করে দিতে, সার্জারি করে দিয়েছে ভালো হওয়ার তাগিদে, কিন্তু দেখা যাচ্ছে ঠিক কারোর 6 মাস বাদে, কারোর 1 বছর বাদে, কারোর সাথে সাথে প্যারালাইজড হয়ে গেছে, পুরো পা সম্পূর্ণভাবে প্যারালাইজড। এটা এই ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার আছে এটার ক্ষেত্রে। আমার মনে আছে আমি মধ্যপ্রদেশের উজ্জয়ন বলে একটা শহরে গেছিলাম, উজ্জয়ন, মধ্যপ্রদেশের উজ্জয়ন বলে একটা শহরে। সেখানে আমি 21 দিন ছিলাম। মানে তো এই ধরনের একটা ক্যাম্প ছিল, একটা প্রশিক্ষণ শিবির ছিল। তো সেখানে আমি গেছিলাম। সেখানে এভরিডে শুধুমাত্র এই ধরনের পেশেন্ট আমি দেখেছি। আমরাও সাথে অনেকজন ডাক্তার ছিলাম, আমরা ছিলাম প্রায় 22 জন মতো। তো সেখানে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প ছিল। তো বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ডাক্তারবাবুরা এসেছিলেন যারা এই বিষয়ে পারদর্শী। 22 জন মতো আমাদের একটা টিম ছিল। তো সেখানে এভরিডে 60 থেকে 70টা পেশেন্ট আসতো, বাচ্চা বাচ্চা ছেলে, তারা হুইল চেয়ারে করে আসতো, দূর দূরান্ত থেকে, অন্যান্য রাজ্য থেকে চলে আসতো। তো সেখানে দেখেছি, আমার দেখার অভিজ্ঞতা প্রথম যে এরকম ভয়ঙ্কর হতে পারে, যে ম্যাক্সিমাম সার্জারি কেস 80% আপ বলতে পারেন 6 মাস 1 বছর বাদে গিয়ে প্যারালাইজড হয়ে গেছে। কারোর সার্ভাইকালে অপারেশন হয়েছে, কারোর লাম্বারে। এইবার তাহলে এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি আছে? কেন সার্জারিতে এটা একদমই এটা সাকসেস নয়। কারণ 80% যেখানে ফেলিওর, তো সেখানে আমি এটাকে সাকসেস বলবো না। কেন সেই 20% যারা আছে, সেই 20%ও আছে আবার বিভিন্ন রকম উপসর্গ নিয়ে। এবং ডাক্তারবাবুরা ওনাদেরকে বলেন যে কোনোদিনই হেভি ওয়েটের কাজ করা যাবে না, বেশি পরিশ্রম করা যাবে না, বেশিক্ষণ বসা যাবে না, নিচে বসা যাবে না, চেয়ারেই সারা জীবন বসতে হবে, অনেক রকম রেস্ট্রিকশন দিয়ে দেন। যাদের হয়তো অপারেশনটা সাকসেসফুল হয়েছে, কিন্তু আফটার সার্জারি তার কিন্তু প্রচুর বিধিনিষেধের মধ্যে দিয়ে তাকে চলতে হয়। তা না হলে পরে কিন্তু সে বিভিন্ন রকম সমস্যা তাকে ভোগ করতে হয়। হ্যাঁ, হয়তো পেনটা নেই, হয়তো পেন নেই, যে পেনটা ছিল ট্রিমেন্ডাস একটা পেন ছিল, সে পেনটা হয়তো নেই, কিন্তু পেন ছাড়াও যে অন্যান্য উপসর্গ কিছু কিছু কিন্তু থেকে যায়। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের আয়ুর্বেদে এটার ম্যানেজমেন্ট কি আছে, এর অ্যাসপেক্ট কি রয়েছে? এবার যদি আমরা দেখি এটাকে, যদি আয়ুর্বেদের দৃষ্টিকোণ দিয়ে যদি দেখি, তো এটাকে কোটিবাতের অন্তর্গত একটা সমস্যা বলা হয়েছে আয়ুর্বেদে। এই যে কোটিবাত, তো এই কোটিবাত এটাকে আমরা কিভাবে আয়ুর্বেদের মধ্যে দিয়ে এটা ম্যানেজমেন্ট করতে পারি? তো এটা প্রথমে, যেহেতু এখানে বাত দোষ রয়েছে প্রকোপিত, তো সেখানে এই ধরনের পেশেন্টকে সব থেকে বেস্ট উপায় হচ্ছে এদেরকে প্রথমে 3 দিন করে দীপান পাচন করিয়ে দিন। দীপান পাচন করিয়ে দেওয়ার পর একে খুব ভালোভাবে বিরেচন করান। কারণ এই ধরনের পেশেন্টের না একটু কনস্টিপেশনের একটু সমস্যা থাকে, দেখবেন খেয়াল করে। কেন সমস্যা থাকে? কারণ এদের মানে অপান বায়ু ঠিক মতো কাজ করে না। এদের অপান বায়ু ঠিক মতো কাজ করে না বলে এদের ব্যাক সাইডে ব্যথা, এবং এদের দেখবেন যে একটু কনস্টিপেশনের মানে ল্যাট্রিন ক্লিয়ার হয় না। কারণ যেখানে অপান বায়ু অবরুদ্ধ, তো সেখানে এই ব্যাপারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমি কিন্তু বলছি না সবাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে
দেখবেন একটু ফলো করে, এটাই ঘটে। দেখবেন যারা সাইটিকার সমস্যায় ভোগে, এটা আপনারা নিজেরা উপলব্ধি করবেন, যারা সাইটিকার সমস্যায় ভোগেন তাদের যদি নিয়মিত আপনি স্নেহ বিরেচন দিতে পারেন, দেখবেন ডে 1 থেকে তার ব্যথার প্রকোপ কমে গেছে। সমস্যা ভার্টিব্রাতে, সাইটিক নার্ভে কম্প্রেশন রয়েছে, কিন্তু আপনি শুধু বিরেচন দিলেন, আপনি মূল জায়গা যেটা আপনি যদি মডার্ন মেডিসিন সিস্টেমে যান তাহলে ভাববেন আরে বাবা এটা তো সমস্যা তো AS1 এবং L5 এ বা S2 তে সমস্যা, দেখা যাচ্ছে তো সব চেপে গেছে। তাহলে এটার সঙ্গে আমার বিরেচন করানোর কি সম্পর্ক আছে? সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে অপান বায়ুকে যত বেশি আপনি অনুলোমন দেবেন তত আপনার পেইন এবং রিফ্লেকশন অনেক কমে যাবে। তো তদ্রূপ যা সেম অ্যাজ আমি দেখেছি যে এই ব্যাক পেনের ক্ষেত্রে যদি আপনি তার ল্যাট্রিনটাকে খুব ভালো করে ক্লিয়ার করাতে পারেন তাহলে দেখবেন যে 50% আপনি ওখানে তার ব্যথা কমে গেছে, 50% কমে গেছে ব্যথার তীব্রতা। হয়তো মূল সমস্যার সমাধান হয়নি, কিন্তু ব্যথার তীব্রতা 50% শুধু বিরেচনেই ঠিক হয়ে গেছে। এইবার পাশাপাশি আমরা যেহেতু এখানে বাত দোষ রয়েছে, তো সেক্ষেত্রে বাত দোষের ক্ষেত্রে আমরা কি করব? এখন আমরা এর আগেই আমাদের আলোচনা করেছি যে বাত দোষকে ব্যালেন্স করতে গেলে স্নেহন সেদন, হ্যাঁ, এটা করলে পরে বাত দোষ ব্যালেন্সে আসে। তো স্নেহন কিভাবে করব? স্নেহন হচ্ছে আমরা তাকে অভয়ঙ্গম দেব, পাশাপাশি যদি আমরা কোটি বস্তি দিই সেটাও স্নেহ দ্বারা বস্তি দিচ্ছি, স্নেহ বস্তি হচ্ছে। এবং তার সাথে সাথে যদি দেখেন অস্টিওফাইটিস তাহলে সেখানে আপনাকে ওইটার পাশাপাশি যেটা ভালো হয়, আমি যেটা করে আমি কিন্তু আমার মতামত বলছি, ওইটার সাথে সাথে যদি সম্ভব হয় তাকে কাইরোপ্র্যাকটিক করার তাহলে করবেন। ব্যাক পেনের ক্ষেত্রে ভালো কার্যকারী বলে আমি বলছি, ব্যাক পেনের ক্ষেত্রে কাইরোপ্র্যাকটিক ভালো কাজ করে, ব্যাক পেনের ক্ষেত্রে হ্যামারিং খুব ভালো কাজ করে, ব্যাক পেনের ক্ষেত্রে রক্তমোক্ষণ ভালো কাজ করে, ব্যাক পেনের ক্ষেত্রে অগ্নিকর্ম ভালো কাজ করে, সবগুলোই কাজ করে, মানে কোনোটাই না নয় ব্যাপারটা। এইবার আপনাকে প্রথমে কি করতে হবে, অভয়ঙ্গমের পাশাপাশি আপনি এখানে বস্তি দিন। ফার্স্ট যাবে হচ্ছে আপনার কোটি বস্তি, তারপরে ওই লোকাল এরিয়া থেকে পা পর্যন্ত আপনি অভয়ঙ্গম দেন, দেওয়ার পরে আপনি ওনাকে বাষ্প সেদ দিয়ে দেন। বাষ্প সেদ দেওয়ার পরে প্রয়োজন অনুসারে যদি আপনি বোঝেন যে ওখানে হার্নিয়েশন রয়েছে তাহলে আপনি রক্তমোক্ষণ করলে ভালো রেজাল্ট আসবে। যদি মনে করেন যে ওখানে আপনার স্লিপ ডিস্ক রয়েছে বা বাল্ক ডিস্ক রয়েছে তাহলে কাইরোপ্র্যাকটিক আর হ্যামারিং এই ক্ষেত্রে ভালো কাজ করবে। পাশাপাশি যদি মনে করেন যে ওর প্রোল্যাপস ডিস্ক রয়েছে তাহলে এটা যদি করেন তাহলে কিছু মানে আপনার এই স্নেহন সেদন করার পরের স্টেপগুলো বলছি আমি। তাহলে তার জন্য কিছু আসন আছে, যোগাসন আছে যেটা তার প্রোল্যাপস ডিস্ককে অনেকটা বেশি গ্যাপ বাড়াতে সক্ষম। যেমন আপনাকে ভুজঙ্গাসন এই ক্ষেত্রে মাস্ট, ভুজঙ্গাসন হলাসন এই ক্ষেত্রে হচ্ছে মাস্ট, এটা হচ্ছে করতেই হবে, তাহলে পরে কিন্তু সে তার দিক থেকে অনেক ভালো থাকবে। পাশাপাশি যাদের পুরোপুরি মানে সাইটিকার কম্প্রেশন বোঝা যাচ্ছে, পুরোপুরি সাইটিকার কম্প্রেশন বোঝা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কি করলে ভালো হয়? তো সেই ক্ষেত্রে আপনি পত্রপিণ্ড সেদা আপনি দিতে পারেন, এটা তো ভালো কাজ করবে। এবং মাথায় রাখবেন যে প্রত্যেকটা ক্ষেত্রেই বিরেচনকে সাথে রাখবেন, বিরেচন স্নেহ বিরেচন দিন, মৃদু বিরেচন দিন, হ্যাঁ, এটাতে দেখবেন তার অনেকটাই কম থাকছে। এবং পাশাপাশি আপনি এই ক্ষেত্রে কি করতে পারেন, এই ক্ষেত্রে যাদের একটু ক্রনিক বা একটু সিভিয়ার কেস এই ধরনের ক্ষেত্রে আপনি নিরীহ বস্তি দিতে পারেন আর অনুবাসন বস্তি দিতে পারেন, ভালো কাজ করবে। নিরীহ বস্তিতেই বাকি যা প্রবলেম থাকবে নিরীহ বস্তিতে ম্যাক্সিমাম ঠিক হয়ে যাবে। এবার আপনি নিরীহ বস্তি কিভাবে দিতে পারেন? নিরীহ বস্তি আপনি এরন মূলাদির যে বস্তিটা আছে, নিরীহ বস্তিতে এরন মূলাদির যে ফর্মুলেশন,
ওই এরন মূলাদি দিয়ে আপনি নিরীহ বস্তি দিতে পারেন। পাশাপাশি যদি আপনি স্নেহ বস্তি দেন তাহলে মানে যেটা অনুবাসন বস্তি, তো সেটা আপনাকে দিতে হবে সহচারাদি দিয়ে। স্পাইন রিলেটেড এনি প্রবলেমে সহচারাদি সব থেকে বেস্ট। যদি সহচারাদি অ্যাভেলেবেল না হয় তাহলে শিরোবালা দিতে পারেন। যদি শিরোবালা অ্যাভেলেবেল না হয় তাহলে আপনি দিতে পারেন ধন্বন্তরা তেল। এটাকে মাথায় রাখবেন এক। দ্বিতীয়ত হচ্ছে যদি এই সমস্ত কিছু যদি না পান, যদি এইসব তেল অ্যাভেলেবেল না থাকে, তাহলে প্লেন ছন্দবাদী তেল নেবেন। প্লেন ছন্দবাদী তেল নেবেন। ছন্দবাদী তেল এই ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তার সঙ্গে একটু সন্দব লবণ আর একটু মধু, 1 চামচ সন্দব লবণ, ওই 30 থেকে 40 ml মধু ওটার সঙ্গে মেশান ছন্দবাদী তেলের সঙ্গে, দিয়ে আপনি অনুবাসন বস্তি দিয়ে দেন দেখবেন। এবং এটা দেবেন হচ্ছে প্রথমে দেবেন কি ফর্মে দেবেন, এগুলো 3টে ফর্ম হয়। একটা হচ্ছে 8টা বস্তি, যেটা 8টা বস্তি তাকে বলা হয় যোগ বস্তি। আর একটা হয় 16টা বস্তি হয়। আর একটা হয় হচ্ছে আপনার 30টা বস্তি, যেটা কালা বস্তি বলা হয়। তো ব্যাপারটা হচ্ছে এই সেইভাবে আপনি প্ল্যান করবেন কতদিনকার পুরনো কেস, মানে একদম ক্রনিক নাকি অ্যাকুইট, সেটা বুঝে নিয়ে আপনি আপনার এই বস্তির প্রোগ্রামটাকে রেডি করবেন। একে 8টা বস্তি দেবেন না 16টা বস্তি দেবেন না 30টা বস্তি দেবেন। যদি 8টা বস্তি দেন তাহলে একদিন অনুবাসন, একদিন নিরীহ। যে কোনো বস্তির ক্ষেত্রে আগে অনুবাসন দিয়ে শুরু করতে হবে, তারপরে নিরীহ বস্তিতে আসতে হবে। যদি 16টা বস্তি হয় তাহলে প্রথমে আপনাকে যেতে হবে পরপর 2টো দিন। ফার্স্ট 2টো দিন আপনাকে যেতে হবে হচ্ছে অনুবাসনে, তারপর দিন থেকে হচ্ছে একদিন নিরীহ একদিন অনুবাসন, একদিন নিরীহ একদিন অনুবাসন, একদিন নিরীহ একদিন অনুবাসন, এই করতে করতে লাস্ট যে 2টো বাকি থাকবে লাস্ট 2টোতে আপনারা অনুবাসন দিয়ে দেন। কি তেল দিয়ে দিলে ভালো হয়? ওই যে বললাম সহচারাদি হলে ভালো হয়। যদি সেটা না হয় তাহলে আপনি আর বাকি তেলে যাওয়ার দরকার নেই, পুরোপুরি আপনি ছন্দবাদী তেলে চলে যান। ছন্দবাদী তেল সম্ভবত বাংলাদেশে খুব অ্যাভেলেবেল মনে হয় আমার। তো এটা প্রচুর কোম্পানি বানায় ছন্দবাদী তেলটা, কিন্তু সহচারাদি তেল বা অন্যান্য তেল সব কোম্পানি বানায় না, মানে বাংলাদেশে মনে হয় বানায় না। তো যাই হোক, এটা দিয়ে আপনি এটার ম্যানেজমেন্ট আপনি করতে পারেন, খুব ভালো রেজাল্ট আসবে। আমি যা কিছু আপনাকে বলে দিলাম। আর পাশাপাশি রক্তমোক্ষণের একটা ভালো ভূমিকা আছে। তো যদি আপনি ডে 1 থেকে যা কিছু শুরু করার আগে ডে 1 থেকে যদি রক্তমোক্ষণটা যখনই করবেন 10 দিনে একদিন করবেন, এর বেশি না। একটা জিনিস মাথায় রাখবেন, একটা জায়গায় একটুখানি বিরোধ আছে। সেই বিরোধটা আপনাকে বলি। অতিরিক্ত রক্তমোক্ষণে কিন্তু বাত অ্যাগ্রাভেটেড হয়, এটা মাথায় রাখবেন। অনেকে ভাবে যে আজকে রক্তমোক্ষণ করলাম হেভি রেজাল্ট এসে আবার পরশুদিন করে দিই, তার একদিন বাদে করি, এটা করলে উল্টো হবে, বাত আরো অ্যাগ্রাভেটেড হবে। তো খবরদার এই কাজটা করবেন না। সবসময় মাথায় রাখবেন 10 দিনে একদিন আমি রক্তমোক্ষণ করব কিংবা অগ্নিকর্ম প্রোগ্রাম করব। এই কোনোটাই এর আগে করলে পরে কিন্তু উল্টো হয়ে যেতে পারে। এটাকে একটুখানি মাথায় রাখবেন, কারণ এটার একটা সিস্টেম আছে বডিতে। তো সেই রকম এটা তো গেল এই দিকটা। এবার যদি পাশাপাশি যদি আপনি পত্রপিণ্ড সেদা দেন ব্যাক পেনের ক্ষেত্রে, আপনি ব্যাক পেনের ক্ষেত্রে যদি অন্যান্য তেল না কিছু পেয়ে থাকেন, আপনি ব্যাক পেনের ক্ষেত্রে ছন্দবাদী তেল দিয়ে ভালো করে আপনি দুটোই করতে পারেন। মানে আপনি যদি সহচারাদি না পান তাহলে ছন্দবাদী তেল দিয়ে আপনি ওটাকে কোটি বস্তি দিন, দেওয়ার পরে ওই তেলটা দিয়ে পরে যখন তুলে নিলেন ওটা দিয়ে আপনি ম্যাসাজ করুন। করার পরে আপনি করুন পত্রপিণ্ড সেদা দিন। যদি সাইটিকা সিনড্রোম থেকে থাকে, তার যদি কোনো রকম রিফ্লেকশন পায়ে থাকে তাহলে আপনি সব থেকে বেস্ট হচ্ছে, আমি 3টে বলি আপনাদেরকে। একটা হচ্ছে নিশিন্দার পাতা, আর একটা হচ্ছে এরন্ডের পাতা, এরন্ড, আচ্ছা, আর একটা হচ্ছে সজিনা পাতা। যদি এই 3টেও পান, যদি শুধু এই 3টেই পান, তাহলে আপনারা পত্রপিণ্ড সেদা তৈরি করে এইভাবে দিতে পারেন, দারুণ রেজাল্ট আসবে এই 3টেতেই। বাকি আপনার যা কিছু থাকলো আর অন্যান্য যা পাতা থাকলো সেগুলো না পেলেও হবে। এই দিয়ে আপনারা করুন, দেখুন খুব ভালো রেজাল্ট আসবে ব্যাক পেনের ক্ষেত্রে। তবে কোটি বস্তিটাকে
কমন রাখবেন। আর পাশাপাশি কটিবস্তি মাস্ট, আর হচ্ছে বিরেচন কটিবস্তি এগুলোকে একদম রেগুলারের মধ্যে রাখবেন। আর বাকি কন্ডিশন বুঝে কাকে হ্যামারিং করতে হবে, কাকে কাইরোপ্র্যাকটিক করতে হবে, কাকে আসন করতে হবে, এটা কিন্তু আপনাকে একটু বুঝে নিতে হবে যে কি ধরনের কেস রয়েছে। তো এবার পাশাপাশি এতে আপনারা মোটামুটি ধরে রাখুন, আমি যা কিছু বললাম যদি খুব কিছু নাও বুঝতে পারেন, যদি এই কটা জিনিস আপনি করতে পারেন তাহলে দেখবেন যে আপনি ম্যাক্সিমাম রেজাল্ট আপনি তাকে দিতে পেরেছেন। তাকে শুধু যেটা রেস্ট্রিকশন তার ক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে যে ময়দার কোনো জিনিস, ময়দা থেকে উৎপন্ন কোনো জিনিস সে যেন না খায়। অতিরিক্ত যাদের ব্যথা সংক্রান্ত সমস্যা, যাদের বায়ু বিকৃতির সমস্যা, এরকম হাঁটুতে ব্যথা বা কোমরে ব্যথা বা স্পাইনের অন্যান্য জায়গায় ব্যথা, এদেরকে না ময়দা জাতীয় জিনিস খেলে না এদের বায়ু আরো বাড়ে, আরো অ্যাগ্রাভেটেড হয়। তো একটা আটা দেওয়া যাবে গম? হ্যাঁ, খোসা সহজে আটাটা হয়। হ্যাঁ, ময়দা, শুধু ময়দা দেওয়া যাবে না? না, ময়দা এরা যেন না খায়, ময়দা এদের জন্য অপথ্য। হ্যাঁ, একদম ভীষণভাবে ময়দা এদের জন্য অপথ্য, এদেরকে ময়দার জিনিস দেবেন না। আর ভুল ক্রমে হচ্ছে টক দই, কার্ড, টক দই যেন এরা না খায়, আর ময়দার জিনিস যেন এরা না খায়। এটাকে একটুখানি মাথায় রাখতে হবে। মানে আপনি ট্রিটমেন্টও করছেন, এসে বাড়ি গিয়ে দইও খাচ্ছেন, কারণ আপনি দারুণ আজকে থেরাপি দিলেন তাকে, দারুণ একদম যা যা বললাম প্রপার। ও শুধু বাড়ি গিয়ে একটুখানি দই খাক, পুরো থেরাপিটা জিরো হয়ে যাবে। তো আপনি তো আর বুঝতে পারছেন না সে বাড়ি গিয়ে কি করছে, আপনি তো ভাবছেন আমি খুব ভালো ট্রিটমেন্ট দিলাম। কিন্তু এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে যে ধরনের খাবার ভীষণভাবে নিষিদ্ধ সেটা তো সে জানে না, সে তো আপনি বলে দেননি। সে বাড়িতে গিয়ে ময়দাও খাচ্ছে, আবার কার্ডও খাচ্ছে বেশ জমিয়ে। এবার আপনার কাছে পরের দিন এসে বলে ডাক্তারবাবু আবার তো ব্যথা বেড়ে গেল, কি করি? এবার আপনি তো কারণ খুঁজে পাচ্ছেন না। আরে আমি এত সুন্দর ট্রিটমেন্ট করলাম, রক্তমোক্ষণ পর্যন্ত দিলাম, অগ্নিকর্ম পর্যন্ত করলাম, তারপরও ব্যথা কি করে বাড়লো? এ তো পসিবলই নয়। কারণটা হচ্ছে বাত অ্যাগ্রাভেটেড আরো বেশি হয়েছে। এই জন্যে আমি একটা কথা বললাম যে রক্তমোক্ষণ করবেন, মানে মাথায় রাখবেন যে দুটো দিক আমরা অনেক সময় ভুল করে ফেলি। সেটা হচ্ছে অতিরিক্ত রক্তমোক্ষণ কিন্তু বায়ুকে আরো বেশি অ্যাগ্রাভেটেড করে তোলে। তো অতিরিক্ত রক্তমোক্ষণ অনেকে হিজিমা করে, আমি জানি না, অনেকে হ্যাঁ রক্তদুষ্টি থেকে তাকে মুক্ত করছে, ভালো কথা, কিন্তু পাশাপাশি মাথায় রাখতে হবে বেশি রক্তমোক্ষণ করলেই কিন্তু তার বাদ অ্যাগ্রাভেটেড হবে। সাময়িক সেই মুহূর্তের জন্য হয়তো তার ভালো লাগলো, কিন্তু পরেক্ষণে কিন্তু ব্যাপারটা অন্যদিকে মোড় নেবে। যা কিছু অগ্নিকর্মা বা রক্তমোক্ষণ করবেন 10 দিনে একদিন, এটাকে মাথায় রাখবেন, ঠিক আছে? আর সেকেন্ড হচ্ছে এই থেরাপি দেওয়ার পরপরই যেটা পেশেন্টরা খুব ভুল করে, আমি সেই সতর্কবাণী আপনাদের বলে দিই, এই 1 ঘন্টা 1.5 ঘন্টা তো চলে একটা থেরাপি, করার পরে তার বাথরুম পায়, যদি লেডিস হয় বা জেন্টস যাই হোক না কেন, বাথরুম পায়, বাথরুমে চলে যায়, বাথরুমে গিয়ে কি করে ওই জল দিয়ে পা ধোয়, স্বাভাবিক, কারণ আমাদের অভ্যাস, যারা বসে প্রস্রাব করে বা দাঁড়িয়ে যায়, যারা দাঁড়িয়ে করে তারা অতটা পা ধোয় না, কিন্তু যারা বসে প্রস্রাব করে তাদের একটা অভ্যাস থাকে, এবং সেটা ভালো, অভ্যাসটা ভালো। কিন্তু এই ক্ষেত্রে এই ধরনের ম্যানেজমেন্টের ক্ষেত্রে কেউ যেন কোনো ঠান্ডা জল পায়ে যেন না লাগে, চটি পড়ে যাবে সেইভাবে সেফ সাইড নিয়ে বাথরুম করবে, কিন্তু 2 পায়ের পাতাতে যেন ঠান্ডা জল, হ্যাঁ যদি সে গরম জল দিয়ে পা ধোয় তাহলে কোনো আপত্তি নেই, কিন্তু ঠান্ডা জল যখনই ধুয়ে আবার চলে আসলো ভেতরে, জানলেন তার রেজাল্ট ওখানে জিরো হয়ে বাড়ি চলে গেল। অন্তত কমসে কম 2 ঘন্টা পরে গিয়ে তাকে সে স্নান করতে পারে বা পায়ে ঠান্ডা জল দিতে পারে, তার মধ্যে কিন্তু নয়। আমি যতটুকু বললাম তার মধ্যে থেকে আপনাদের মধ্যে যদি কারোর কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, সবাই কি ঘুমিয়ে পড়লো নাকি? জি, শুনতে পাচ্ছি।
আরে কারোর কোনো আওয়াজই পাচ্ছে না, আমি ভাবছি এতক্ষণ ধরে বুকেই যাচ্ছি, কেউ কোনো আওয়াজই দিচ্ছে না। তাহলে আপনি একাই জেগে আছেন, বাকি সবাই ঘুমোচ্ছে তাহলে? না না, সবাই আছে। যদি আপনাদের কোনো কোশ্চেন কারোর থেকে থাকে, ব্যাপারটা ট্রিটমেন্টটা কি আলোচনা করলাম সেটা একটু বলুন। এই ট্রিটমেন্টটাকে কোনো কারণে যদি ব্যাক পেইন হয় সেই ক্ষেত্রে দেওয়া যাবে নাকি? যেমন স্লিপ ডিস্ক হলে বা হার্নিয়েশন হলে বা সাইটিকা নার্ভ যদি কম্প্রেশন থাকে, পিএলআইডি হয়, সেই ক্ষেত্রে সবগুলি ক্ষেত্রে কি একই ট্রিটমেন্ট হবে? ওই যে বললাম, শুধুমাত্র বাল্ক ডিস্ক আর স্লিপ ডিস্কের ক্ষেত্রে হ্যামারিং কাইরোপ্র্যাকটিক ভালো কাজ করবে, এটা দিবেন। হ্যাঁ। ঠিক আছে। আর হচ্ছে যাদের ওই অস্টিওফাইটিস জমে গেছে, ঠিক আছে না, অস্টিওফাইটিস মানে ক্যালসিফিকেশন হয়ে জমে যাওয়া। তো ব্যাপারটা হচ্ছে সেই ক্ষেত্রে হ্যামার মানে ছোট 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 করে হ্যামারিং করুন। হ্যামারিং করুন, দেখবেন ওইগুলো মানে ক্যালসিয়াম গুলো ধীরে ধীরে ভাঙতে শুরু করবে। আপনি এই দুটোকে কমন রাখলেন, আমি তো বলেই দিলাম যে আপনাকে কোটি বস্তিটাকে আপনি রাখবেন, আর হচ্ছে আপনি সেদন রাখবেন। এবং সেদন দু রকম হতে পারে, যদি দেখেন পায়ে কম্প্রেশন আছে তাহলে পত্রপিণ্ড সেদা দিন, বাকি স্টিম দিয়ে দিন, বাকি এমনি স্টিম মানে নারী সেদন দিয়ে দিন, মানে জলের স্টিম। সেই জলের মধ্যে আপনি এরাউন্ডের পাতা দিতে পারেন, এরাউন্ডের মূল দিতে পারেন, নিশিন্দার পাতা দিতে পারেন, হলুদ দিতে পারেন, কি আপনি ভেষজ স্টিম দিতে পারেন, সেটা ভালো কাজ করে। এইবার যার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রোল্যাপস, তো সেই ক্ষেত্রে কয়েকটা আসন আছে, সেই আসনগুলো যেমন আপনার হলাসন এই ক্ষেত্রে ভীষণভাবে কার্যকারী। তারপরে আপনার হচ্ছে ওই আরেকটা কি বেশ নাম বললাম তখন, কি বেশ নামটা বললাম তখন, এখন বলে গেলাম। হ্যাঁ, ভুজঙ্গাসন। তো এই দুটো ভীষণভাবে কার্যকারী। আর হচ্ছে পায়ের উপরে ভর দিয়ে কোমরটাকে উপরে তোলা এবং নামা, মানে প্যারালালি চিত হয়ে শুয়ে আছে, চিত হয়ে শুয়ে থাকার পরে পা দুটোকে ভাঁজ করে নিয়ে আসলো, নিয়ে আসার পর প্রথমে কোমরটাকে একদম উপরে তুললো, আবার নিচে নামালো, কিছুক্ষণ হোল্ড করে আবার কিছুক্ষণ উপরে তুললো, কিছুক্ষণ 10 সেকেন্ড মতো হোল্ড করলো, আবার নিচে নামালো। তো এটাকে কিন্তু তাকে করতে হবে, এটা করলে পরে কিন্তু সে আরো ভালো রেজাল্ট পাবে। ঠিক আছে না? আমি একটা দিন আপনাদের কমপ্লিট যে কটা এক্সারসাইজ আমি এখানে করাই, মানে এই ধরনের প্রবলেম, আমি একটা দিন আমি ভিডিও করে আমার আমি আপনাদের এই ইয়েতে পাঠাবো। ঠিক ঠিক চারটে মানে স্পেসিফিক চারটে এক্সারসাইজ আছে যেটা এই ধরনের ক্ষেত্রে কার্যকারী। আর সাইটিকার জন্য একটা বিশেষ একটা এক্সারসাইজ আছে যেটা ইনস্ট্যান্ট সেই মুহূর্তে সাইটিক নার্ভের কম্প্রেশন তৎক্ষণাৎ দূর হয়ে যাবে, এরকম একটা স্টেপ আছে। তো এটা কোনো আসন নয়, তো এটা একটা ব্যায়াম সাইটিকার জন্য। তো আমি স্টেপটা একদিন দেখাবো আপনাকে, কারণ এটা আমার এখানে সবসময় এটা আমার করতে হয় আর কি। মানে বিভিন্ন রকম পেশেন্ট থাকে, তো এক একজনের পেশেন্ট এক এক ধরনের এটা হয়। আর এ তো গেল এই বিষয়টা। আর 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 যদি কারোর কোনো কিছু কোশ্চেন জানা থাকে তাহলে ভালো হয়। আরেকটা জিনিস যে বলছিলেন যে যদি আমরা বস্তি 16টা দেই বা 8টা দেই, সেই ক্ষেত্রে অনুবাসন বস্তি এবং নিরীহ বস্তি, তারপর অনুবাসন বস্তি নিরীহ বস্তি এইভাবে দিতে হবে নাকি? যদি 16টা প্রোগ্রাম করেন, যদি 16টার প্রোগ্রাম থাকে, ধরুন আপনি 21 দিনের আপনি আপনার প্ল্যান রয়েছে 21 দিনে করবেন, তাহলে পরে মানে 21 দিন টোটাল ট্রিটমেন্টের কথা বলছি। তাহলে যদি 16টা বস্তি দেন, 16টার মধ্যে প্রথম দুটো শুরু করবেন হচ্ছে অনুবাসন দিয়ে, ফার্স্ট দুটো। কারণটা কি? এর কারণ হচ্ছে যে প্রথমে নিরীহ দিলে, নিরীহ বস্তি দিলে কি হয় না, বাত আরো অ্যাগ্রাভেটেড হয়, আর স্নেহ দিলে পরে বাত আরো ডমিনেট হয়। তো এই জন্য পরপর দুটো স্নেহ দেওয়ার পরে অনুবাসন নিরীহ দিলে পরে ভালো হয়। নিরীহ মানে হচ্ছে কষায়, শুধুমাত্র দ্রব্যগুণের কষায় কাড়া, তার সঙ্গে আপনি সন্দব লবণ মধু এই সমস্ত মিশিয়ে দিচ্ছেন। তো আমি এটা দেখেছি যে এটা যদি কেউ কন্টিনিউ দেয় তার বাত আর অ্যাগ্রাভেটেড হয়ে পেশেন্ট আরো শুকোতে থাকে, মানে আরো দেখবেন মানে রিডিউস হচ্ছে খুব কুইকলি, খিদে এবং ক্ষুধামন্দ তৈরি হয়ে যায় সাথে সাথে, মানে তার কিছু খেতে ভালো লাগবে না। যখনই দেখবেন যে তার ওয়েট রিডিউস হচ্ছে এবং ক্ষুধামন্দ তৈরি হয়েছে এবং মানে স্কিনে একটা খসখসে ভাব চলে এসেছে, জানবেন বাত বাড়ছে তার শরীরে। তো যখন আপনি স্নেহটাকে বেশি দিয়ে নিরীহটা দেবেন,
তখন কিন্তু তার বাত অ্যাগ্রাভেটেড হবে না। একদম ঠিকঠাক, একদম মানে আপনার সাথে সাথে আপনি রেজাল্ট বুঝতে পারবেন। 2-3 দিনের মধ্যে আপনি বুঝে যাবেন কতটা ডিফারেন্স। এই জন্য যদি 16 দিনের প্রোগ্রাম করেন, প্রথম দুটো আগে অনুবাসন দিয়ে নিন, তারপরে নিরীহ। যদি 8 দিনের যোগাবস্তিকে প্ল্যান করে রাখেন যে ওনার কাছে অত টাইম নেই, উনি অত টাইম ধরে নিতে পারবেন না, ওনার হাতে সময় খুব অল্প, আপনাকে হয়তো 10 দিনের মধ্যে কমপ্লিট করে দিতে হবে, তাহলে আপনি ওই একদিন হচ্ছে দিন অনুবাসন, একদিন নিরীহ, একদিন অনুবাসন, একদিন নিরীহ, একদিন অনুবাসন, একদিন নিরীহ, এরকম করে আপনি করে দিন। যদি 30টার ক্ষেত্রে করেন তাহলে সেম প্রসেস, প্রথম দুটো আর লাস্ট দুটো দিয়ে দিন হচ্ছে অনুবাসন, আর বাকি থাকলো 26টা। এই 26টা একদিন নিরীহ, একদিন অনুবাসন, একদিন নিরীহ, একদিন অনুবাসন। বুঝতে পেরেছেন? দেখবেন চমৎকার রেজাল্ট চলে এসছে। আবার একটু বললে ক্লিয়ার হবে। কি হয়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে বোঝা যায়। যদি 8 দিনের প্রোগ্রাম করে থাকেন, 8টা বস্তি দেবেন তাকে, নিরীহ বস্তি এবং উপবাসন মিলিয়ে, ঠিক আছে না? তাহলে ফার্স্ট মানে যে কোনো বস্তির প্রথম শুরু করতে হবে স্নেহ দিয়ে, আর এই অনুবাসন বস্তিটা হচ্ছে স্নেহ বস্তি। তো সেই ক্ষেত্রে প্রথমে আপনি দিলেন যদি 8 দিনের প্রোগ্রাম থাকে, তাহলে পরে এটা ভাগ হয় 3 ভাগে, 8, 16, 30, ঠিক আছে না? এরকমই পরিকল্পনা। তো সেই ক্ষেত্রে আপনি প্রথম দিন দিয়ে দিলেন অনুবাসন বস্তি, সেকেন্ড দিন দিলেন হচ্ছে নিরীহ, তারপরের দিন হচ্ছে অনুবাসন, তারপরের দিন নিরীহ, তারপরের দিন অনুবাসন, তারপরের দিন নিরীহ, এইভাবে করে আপনি 4টে ওটা 4 ভাগে, এটা 4টে ওটা 4টে করে ডিভাইড করে দেন। যদি 16টা থেকে থাকে তাহলে প্রথম দুটো দিতে হবে হচ্ছে আপনার অনুবাসন, আর লাস্ট দুটো দিতে হবে অনুবাসন। বাকি যে থাকলো ওই এর মধ্যে, ওই 16টার মধ্যে বাকি যে থাকলো 12টা, ওই 12টা হচ্ছে অল্টারনেটিভ করে, একদিন অনুবাসন তো একদিন নিরীহ। বোঝা গেল? হ্যাঁ, এবার ক্লিয়ার হয়েছে। এই হচ্ছে বস্তি পরিকল্পনা। এইবার এটার পাশাপাশি যদি এই ধরনের ক্ষেত্রে মূলত কি ধরনের মেডিসিন, মানে ইন্টারনাল মেডিসিন মূলত কি ধরনের থাকে, এই ধরনের ক্ষেত্রে মূলত দেখা যায় যে প্রতাপ লঙ্কেশ্বর রস 250 mg, ঠিক আছে, তার সঙ্গে বাদ গজাঙ্কুশ রস 250 mg, দুটোকে মিলিয়ে দুবার করে দিন। যদি আদা রসের সঙ্গে অনুপান দিতে পারেন ভালো হয়। যদি সম্ভব হয় এই দুটো ওষুধ খাওয়ার পরে একটু কাঁচা আদা 1 টুকরো চিবিয়ে খেয়ে নিন। প্রতাপ লঙ্কেশ্বর রস 250 mg এবং বাদ গজাঙ্কুশ রস 250 mg। যদি অনুপান হিসাবে যদি একটুখানি আদার টুকরো দেন তাহলে বেশি ভালো হয়, ঠিক আছে? এটা গেল। এইবার তার সঙ্গে এটা তো গেল মেটালিক প্রিপারেশন। এবার হার্বাল প্রিপারেশনের ক্ষেত্রে কি কি যেতে পারে? এই সমস্ত ক্ষেত্রে সব থেকে বেশি যায় রাসনা সাপ্তাক। রাসনা সাপ্তাক কারা সব থেকে ভালো যায়, এবং এই রাসনা সাপ্তাকের সঙ্গে যদি আপনি এরন তেল 10 ml করে যদি আপনি মিশিয়ে দেন সকালে এবং রাতে, সকালবেলায় আপনাকে বিয়ে মেশাবেন না, সকালবেলায় যে রাসনা সাপ্তাক বা মহারাসনাদি, আমি দুটোর যে কোনো একটা নিতে পারেন, রাসনা সাপ্তাক অথবা মহারাসনাদি কাত, এটার সঙ্গে 10 ml এরন তেল মিশিয়ে দিন, এবং এই এরন তেলটা 10 বা 20 ml যদি রাতে খাওয়ার পরে মেশান তাহলে একসঙ্গে দুটো কাজ হবে। তাহলে ওই যেটা বললাম যে স্নেহযুক্ত বিরেচনটাও ঘটে যাচ্ছে, সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে তার বেগ আসছে এবং পেট পুরো সাফ। যত পেট সাফ থাকবে তত অপান বায়ু অনুলোমন হবে এবং যার ফলে ব্যথাটা থাকবে কম। তো যখনই আপনি রাসনা সাপ্তাক বা মহারাসনাদি যাই দেবেন না কেন, তার সঙ্গে আপনি রাতের দিকে 10 ml করে বা 20 ml, কারোর যদি দেখেন 10 থেকে 30 পর্যন্ত যেতে পারে, এবং ওটা ওর বিচারটা কিন্তু আপনার, কার কোষ্ঠ মৃদু না কুরুরো না মধ্যম, এটা কিন্তু আপনি বুঝবেন। আপনি 10 থেকে 30-এর মধ্যে মাথায় রাখবেন, সেটা পেশেন্টের সঙ্গে আলোচনা করলে আপনি বুঝতে পারবেন কার কোষ্ঠ কিরকম। কোষ্ঠ পরীক্ষাটা আপনারা করে নেবেন, নেওয়ার পরে সেটা দেবেন, দিলে পরে দেখবেন যে খুব ভালো কাজ হয়েছে এবং পেট সবসময়ের জন্য ঠিক থাকবে এবং খুব একটা বেশি অসুবিধা হবে না।
এইভাবে আপনি এই দুটো মেডিসিন প্রিপারেশন আপনি দিতে পারেন। আমি স্বাস্থ্য মেডিসিনের কথা বললাম, একটা মেটালিক প্রিপারেশন বললাম, একটা হার্বাল প্রিপারেশনের কথা বললাম। এইভাবে আপনি এটা করতে পারেন। তার সঙ্গে যদি অন্যান্য কোনো উপসর্গ থেকে থাকে সেই বুঝে আপনি দিতে পারেন, অসুবিধা নেই। যেটা আপনাদের ওইদিকে ভালো চলে বা আপনারা এই ক্ষেত্রে ভালো জানেন। তো আমি দেখেছি যে সাইটিকার ক্ষেত্রে হিংবাদি ট্যাবলেট, হিংবাদি বলে একটা ট্যাবলেট হয়, সেটাও ভালো কাজ করে। বা সাইটিকার ব্যথায় হিঙ্গুলেশ্বর রস, হিঙ্গুলেশ্বর রস এটা হচ্ছে কিছুটা মেটালিক কিছুটা হার্বাল প্রিপারেশন। হিঙ্গুলেশ্বর রস এটা দুটো করে দুবার খাওয়ান, সাইটিকার পেনে ভালো কাজ করে। তো আলাদা করে ব্যাক পেনের জন্য যদি আপনি আমাকে বলেন, তো যদি হার্বাল প্রিপারেশন বলেন ব্যাক পেনের জন্য, তাহলে সব থেকে ভালো কাজ করে সম পরিমাণ মোরিঙ্গা আর সম পরিমাণ নিশিন্দা, তার সঙ্গে হলুদ, তিনটেকে ফুটিয়ে যদি কাড়া বানিয়ে খাওয়াতে পারে। কারণ এই প্রিপারেশন মার্কেটে আপনি পাবেন না, কেউ বানায় না। তো কাজেই এই প্রিপারেশনটা আপনাকেই করে দিতে হবে, অথবা পেশেন্টকে বলতে হবে আপনি 1 তোলা নিশিন্দা পাতা, 1 তোলা সজিনার পাতা, আর তার সঙ্গে একটু ওই একটুখানি আদা আর হচ্ছে হলুদ, এই 4টে জিনিস মিশিয়ে দিনে 2বার করে 1 কাপ করে খাবেন। এই সদুষ্ণ অবস্থায় ফুটিয়ে নেওয়ার পরে কাড়া ভাবে, মানে 4 ভাগ জলকে 1 ভাগ করে নিয়ে সেটা যদি কেউ খেতে পারে, এটা ব্যাক পেইনের, যে কোনো রকম ব্যাক পেইন, যতগুলো আলোচনা হলো মূলত, তো সবের ক্ষেত্রেই মোটামুটি ভালো কাজ করে। ব্যথার উপরে কাজ করে, এটা ব্যথার উপরে ভালো কাজ করে। তার সঙ্গে যদি মনে করেন মোরিঙ্গা পাউডার সাথে কি আর 3টা যে প্রথমে বললেন, এটা মোরিঙ্গার সাথে কি আদা? মোরিঙ্গা যাবে, তার সঙ্গে আদা যাবে, তার সঙ্গে নির্গুন্ডি মানে হচ্ছে নিশিন্দা যাবে, নিশিন্দা পাতা। জি বুঝেছি। হ্যাঁ 1 তোলা করে, হ্যাঁ নিশিন্দা 1 তোলা আর সজিনা 1 তোলা, আর বাকি হলুদ আর আদা যাবে হচ্ছে আপনার ওই 1/2 ইঞ্চি, মানে ইঞ্চি হয় না, এটা তো একটু আঙুলের মতো গঠন, তো ওই 1/2 ইঞ্চি পরিমাণ, ওই মোটামুটি ধরে রাখুন ওই 2 থেকে 3 গ্রাম, 2 থেকে 3 গ্রাম ওজনে। এটাকে মিশিয়ে নিয়ে আপনি এটা থেতো করে একটু কাড়া করে নিন, কাড়াটাকে দিনে 2বার করে খাওয়ান, দেখুন দুর্দান্ত রেজাল্ট আসবে। আমি মোটামুটি আপনাকে ওই সব রকম প্রিপারেশনই বললাম, তবে হিঙ্গুলেশ্বর রস ভালো কাজ করে এই ক্ষেত্রে। আর পাশাপাশি আপনার এটাও ভালো কাজ করে, হিঙ্গুলেশ্বর রস, এবং আমি লাস্ট যেটা বললাম এটা। আর রাসনা সাপ্তক অথবা মহারাসনাদের সঙ্গে আপনি রাত্রেবেলা দিয়ে দিন হচ্ছে 10 থেকে 30 ml এর মধ্যে কোষ্ঠ বিচার করে দিয়ে দিন, দেখবেন পেট সাফ, সবকিছু ওকে। কারণ ফার্স্ট কন্ডিশনই ব্যাক পেনের ক্ষেত্রে এটা মাথায় রাখবেন, ব্যাক পেনের ক্ষেত্রে 70% কেস পাবেন আপনার হাতে যেখানে তার রিফ্লেকশন আছে পায়ের দিকে। সেটা হতে পারে স্ক্র্যাপ, হতে পারে বার্নিং সেন্সেশন, হতে পারে তার নামনেস, হতে পারে তার ইনফ্লামেশন, হতে পারে তার ইলেকট্রিক শক মারার মতো অনুভূতি। ঠিক আছে, তো তারপর দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে একদম হয়তো জড়ি পায় না, চিমটে কাটলেও বুঝতে পারে না, এরকম ব্যাপারটা ঘটে। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমি যা যা ম্যানেজমেন্ট বললাম এইভাবে আপনারা করতে থাকুন। যদি দেখেন যে মানে সাইটিকার ক্ষেত্রে কি কোমরে কোনো ব্যথা নেই, কিন্তু পায়ে যে জিজি ধরা যেটা বলে গ্রামের ভাষায়, তারপরে ব্যথা, অনেকক্ষণ বসে থাকলে পাটা অনেক ভারী হয়ে যাওয়া, এরকম সিমটম কি হতে পারে? একদমই হতে পারে, কিন্তু কোমরে কোনো ব্যথা নাই। হ্যাঁ কিন্তু কোমরে কোনো রকম পেন নেই, কিন্তু মাথায় রাখুন যে রুট কজ কিন্তু ওই আপনার লাম্বার এবং স্যাক্রাম, মূল রুট কজ দিয়ে আছে ওই দুটো জায়গাতে। আপনি যদি এমআরআই করেন তাহলে সাথে সাথে আপনি রিপোর্ট পাবেন। প্রচুর পেশেন্ট আসে যাতে কোমরে কোনো সমস্যা নেই, অথচ পায়ের রিফ্লেকশন দেখে আমি বুঝতে পারছি এর মূল প্রবলেম এখানটা দাঁড়িয়ে আছে। অনেকের হাতের আঙুলের কিছু মুভমেন্টের প্রবলেম দেখতে পাই, কার্পেল টানেল সিনড্রোমের মতো,
তো যেটাকে আমি বুঝতে পারি যে এর মূল রুট আছে আপনার থোরাসিক এরিয়াতে এবং সার্ভাইকালের। তো যখনই থোরাসিক বা সার্ভাইকালে ট্রিটমেন্ট করি হাতের আঙুল ঠিক হয়ে যায়, ব্যাপারটা এরকম। কিন্তু সে পেশেন্ট কিন্তু নিজে বলতে পারে না যে আমার ঘাড়ে কোনো সমস্যা আছে। সে বলে না না আমার ঘাড়ে কোনো সমস্যা নেই। আমি তো বুঝতে পারছি তার রিফ্লেক্টের মূল রুট কজ কোথায়, সেই পয়েন্টে চাপ দিলেই বুঝতে পারি যে হ্যাঁ এখানেই তো রুট কজ রয়েছে। আমার একটা পেশেন্ট আসছিল, তার হচ্ছে ঘাড়ে ব্যথার সাথে এক আঙ্গুল, মাঝের আঙ্গুলটা, অনামিকার পাশেরটা, একদম মাঝ বরাবর, সেই আঙ্গুলের মাঝের জয়েন্টে ব্যথা নাড়াইতে গেলে এই ব্যথাটা আছে, সাথে ঘাড়ে ব্যথা। এটা কিসের জন্য হয়? এটা কি সার্ভাইকাল কোনো প্রবলেম? না, আপনি যেটা বললেন না সেটা হচ্ছে একটা জয়েন্টে ব্যথা, মানে ওই আঙ্গুলের একটা মিডিল জয়েন্ট, ওই জয়েন্ট জয়েন্টে উঠানামা না, ওই জয়েন্টের যে নার্ভটা আছে মেইনলি ব্যথাটা সেখানে, জয়েন্টের ভেতরে না। আচ্ছা 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 আচ্ছা। তাহলে তার মানে এমনি আঙুল মানে মুট করতে পারে? মুট করতে পারে, কিন্তু মুট করতে গেলে, বিশেষ করে কাপড় ধুইতে গেলে বেশি ব্যথা পায়। কাপড় ধুইতে গেলে বেশি ব্যথা পায়। এমনি কখনো কখনো ওই জায়গাটা ব্যথা পায় ঠিক আছে, কিন্তু কখনো ওখানে ইনফ্লামেশন বা কখনো হিট হওয়ার ব্যাপারটা দেখা যায় কি? না, এগুলো দেখা যায় নাই, কিন্তু শীত আসলে তার এটা একটু বেড়ে যায়। শীত আসলে এটা বাড়ে। আপনি একটা কাজ করুন, এবার যদি শীত আসে না, জি, এবার শীতে আপনি তাকে বলুন, আমি বলে দিচ্ছি, দশম সংস্কার লেপ বা দশাঙ্গ লেপ লিখে রাখুন। দশাঙ্গ লেপ, ঠিক আছে না? দশাঙ্গ লেপ এটা হচ্ছে এক ধরনের পাউডার। এই পাউডারটাকে গরম জলে 1 চামচ নিয়ে ওটাকে ভালো করে গুলিয়ে পেস্ট মতো করে ওই আঙুলটাকে কভার করে রাখবে শীতকালে, রাত্রের বেলা দিকে করে রাখবে। দেখবেন যে তার ডে বাই ডে আর ব্যথাটা নেই। এবং অ্যাকচুয়ালি এদের ক্ষেত্রে অনেক সময় কি হয়, টেন্ডন গুলো খুব শক্ত হয়ে যায়। টেন্ডন গুলো শক্ত হয়, তো এটা এক ধরনের বাত দোষ। তো এই ধরনের বাত দোষ যদি ওই পার্টিকুলার ওই এরিয়া থেকে দূরীভূত করতে হয়, আপনি দশাঙ্গ লেপ লাগিয়ে দিন, দেখেন চলে গেছে। এটার সাথে ওনার ঘাড়েও ব্যথা আছে। আর ঘাড়ের কারণেই তো ওখানে রিফ্লেক্টটা হচ্ছে। জি, তাহলে কি দশাঙ্গ লেপটা শুধু আঙুলে লাগাবে না ঘাড়ে কোনো? না না, ঘাড়ে আপনি যে ওই কিবলা বসতে দিচ্ছেন সেটা তো করবেনই, এবং পার্টিকুলার আঙুলের জন্য যখন কিছু করবেন তখন দশাঙ্গ লেপটা দিন। বুঝতে পেরেছি দাদা। তাহলে দেখবেন যে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। কেন ওখানে যে শুধু মাসাজ করে কিছু হবে তা কিন্তু নয়, শুধু মাসাজই হবে না, মূল রুট কজ আছেও তার কিন্তু সার্ভাইকালে বা থোরাসিকে। ওই জায়গাটাকে ইয়ে করে তারপর আঙুলটাকে এরকম ভাবে করুন, দেখবেন যে ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন আছে? দাদা এখন আমাদের দেশে অনেক মহিলাদের দেখা যাচ্ছে যে এমনি কোনো আপনার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, কিন্তু দেখা যাচ্ছে যে বসে কাজ করলে বা আপনার যদি কখনো কাপড় কাচতে যায় সেই ক্ষেত্রে মানে পিছন ব্যাক সাইডটা ব্যথা করে, কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এই ক্ষেত্রে কি করা যায়? এটা কিছু না, খুব অল্পেতে এটা চলে যাবে, খুব অল্পেতে। এটা কিছুই নয়। ওটা হচ্ছে আপনি শুধুমাত্র কয়েকটা আপনি ওই কোটি বস্তি দিন, হ্যাঁ, কয়েকটা কোটি বস্তি দিন, দেওয়ার পরে একটুখানি কায়োপ্র্যাকটিস করবেন, ব্যাস দেখেন ঠিক হয়ে গেছে। ওই 5-6টা দিন না, 5-6টা দিন। আর হচ্ছে একটু কোমরটাকে ফাটিয়ে দিন, কায়োপ্র্যাকটিস করে দেখবেন ঠিক হয়ে গেছে। আচ্ছা, এটা কি আমরা মেকানিক্যাল যদি কোনো, যেটা কি মেকানিক্যাল পেন বলা হয়, হ্যাঁ 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 হ্যাঁ, কোটি বস্তির কারো প্র্যাকটিস করলেই হবে। ব্যাস 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 ব্যাস, তাতেই হবে। দাদা আমরা তো কাইরোপ্র্যাকটিকটা জানি না বলতে গেলে। একটা দিন এই কোর্স শেষ হলে সবাই মিলে প্ল্যান করে আমার বাড়িতে চলে আসুন 2 দিনের জন্য। আমি
কাইরোপ্র্যাকটিকের সঙ্গে সঙ্গে অগ্নিকর্মা, বিদ্যাকর্মা, যা যা আছে মাত্র 2 দিনের ক্লাস থাকবে, আর টোটালটা সব শিখিয়ে দেবো, বুঝেছেন? দাদা দাদা আমরা তো সবাই যাইতে হবে গেলে, আর আপনি একা আসলেই হয়। আমার হয়তো যেতে যেতে একটুখানি সময় লাগবে, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনাদের হয়তো আসতে আরো সুবিধেই হবে। ঠিক আছে, তবু আমি দেখবো, আমি অনলাইনে যদি আমি কাইরোপ্র্যাকটিকটা অনলাইনে যতটা